ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভ, লেখিকা আসিফা খান, পর্ব 25। তখন রাত প্রায় 9:30। ড্রয়িং রুমের সোফায় বসে আছে ফারিয়া আর আসিল। নানু নিজের রুমে বিশ্রাম নিচ্ছে। ফারিয়া তার গল্পের মেলা বসিয়েছে। আসিল শান্ত শ্রোতার মতো চুপচাপ শুনছে আর মাঝে মধ্যে হুঁ হা এসব বলতেছে। ফারহাদকে নানু হাজারবার বারণ করার পরও সে আজ অফিস গেছে, সাথে রেজওয়ানকেও জোর করে সঙ্গে নিয়ে গেছে। ভাবি, ও ভাবি। ফারিয়ার কথায় আসিল থতমত খেয়ে যায়। তড়িৎ মাথা তুলে বলে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বলো না। ফারিয়া মুচকি এসে আসিলের কাঁধে হাত রেখে বলল, ভাবি এত চিন্তা কিসের? আজ সারাদিন তুমি একটা কথাও বলনি, না ভালো করে কিছু খেয়েছো। আচ্ছা, তোমার কি এই বিয়েতে মত ছিল না, নাকি আমাদের এখনো আপন করে নিতে পারোনি? আসিল চমকে উঠল, হাতের চুড়িগুলি অন্য হাত দিয়ে ঘোরাতে লাগলো। জোর করে হাসার চেষ্টা করে বলল, না না ফারিয়া, এরকম কিছুই না। তুমি আমায় ভুল ভাবছো। আসলে ভাইয়ের কথা মনে পড়ছে, খুব মিস করছি তাদের। ফারিয়া আসিলের হাত দুটি নিজের হাতে নিয়ে আশ্বাস দিয়ে বলে, চিন্তা করো না ভাবি, তোমার ভাই তোমায় খুব ভালোবাসে। দেখো একদিন উনি নিজের সব অভিমান ভুলে তোমায় আবার আগের মতো ভালোবাসবে। আসিল মলিন হেসে বলল, হুম, আমারও বিশ্বাস। আর একটা কথা ফারিয়া, তুমি প্লিজ আমায় ভাবি বলো না, নিজেকে অনেক বড় বড় লাগে। আর এমনিতেও আমরা সেম এজের। ফারিয়া আসিলের কথায় জোরে হেসে উঠল আর বলল, সেম এজের তো কি হয়েছে, তুমি তো আমার সম্মানে বড়, আমার বড় দাদাইয়ের বউ। আচ্ছা তাহলে আর কি করা? একটু থেমেই ফারিয়া, একটা প্রশ্ন করব যদি কিছু না মনে করো? আরে হ্যাঁ ভাবি, করো না। আসলে আমি কাল যেই শাড়িটা পরেছিলাম ওটা কার? মানে আসলে আসিলকে আর কিছু বলতে না দিয়ে ফারিয়া নিজেই বলল, কারণ শাড়িটা দেখে বেশ পুরাতন মনে হচ্ছিল, তাই তো? তাহলে চলো তোমায় একটা জিনিস দেখাই। আসিল কিছু বলবে তার আগেই ফারিয়া আসিলের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আসিলও প্রশ্ন ছাড়া হাঁটতে লাগলো। কিছুক্ষণ পর ফারিয়া আসিলকে নিয়ে একটা রুমের সামনে দাঁড়ালো। দরজা খুলে আসিলকে ইশারা করলো ভেতরে প্রবেশ করতে। আসিলও ভেতরে প্রবেশ করলো। দেখলো চারিদিকে বইয়ের মেলা, পেন্টিংয়ের বড় বড় স্ট্যান্ড রাখা, কিন্তু তার উপর কালো কাপড় চাপ দেয়া, বিশাল মাপের টেবিল, তার উপরও নানা রকমের জিনিস রাখা যা আসিল চেনেও না আর না নাম জানে। এটা দাদাইয়ের স্টাডি রুম। বাড়িতে থাকলে তার বেশিরভাগ সময়ই এখানে কাটে। এখানে পেন্টিং স্ট্যান্ডও রাখা। তোমার দাদাই কি পেন্টিং করে? হ্যাঁ মাঝে মাঝে, কিন্তু এই কাপড়গুলি সরানোর অনুমতি কারণ নেই। আচ্ছা, যেটা দেখানোর জন্য তোমায় এখানে আনা। ভাবি তোমার পিছনে তাকাও, দেয়ালের উপরের দিকে। আসিল কৌতূহলবশত পিছনে ঘুরে তাকায় দেওয়ালের দিকে। তাকাতেই তার চোখ কপালে উঠে যাওয়ার উপক্রম। ভ্রু কুঁচকে ভালো করে তাকায়। একটা বিশাল আকারের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো, তাতে একজন লোক কোট প্যান্ট পরা অবস্থায় দাঁড়িয়ে আছে আর পাশে চেয়ারে বসে আছে একজন অপরূপ সুন্দরী নারী। তার পরনে সেই শাড়িটাই যেটা আসিল পরেছিল বিয়ের দিন। নারীটির সাজও আসিলের সাজের মতোই। আসিল এবার প্রশ্ন চাহনি নিক্ষেপ করে ফারিয়ার দিকে তাকায়। আসিলের চাহনি বুঝতে পেরে ফারিয়া মলিন হাসে। ধরে আসা গলায় বলে, এরা তোমার শ্বশুর আর শাশুড়ি, মানে আমার আর দাদাইয়ের মা বাবা। এই ফটোটাতে তাদের বিয়ের দিনের। আসিল আবার তাকালো ফটোটির দিকে। তার মানে সে তার শাশুড়ির শাড়ি পরেছিল বিয়ের দিন। এখানে আসিল একটা জিনিস লক্ষ্য করলো যে ফারিয়ার চেহারা তার মা আর বাবা মিশ্রিত, কিন্তু ফারহাদের সাথে না তার মায়ের চেহারার মিল আছে আর না বাবার। আসিল আবার কিছু একটা ভেবে ফারিয়াকে উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করে, ফারিয়া, তাহলে এনারা কোথায়? আমি তো এখনো পর্যন্ত দেখতেই পেলাম না। বাবা মা কি এখানে তোমাদের সাথে থাকে না? তাহলে তারা কোথায়? ফারিয়া কি বলবে কিছু বুঝতে পারছে না। অনেক কষ্টে কিছু বলার জন্য ঠোঁট জোড়া খুলতেই দরজার বাহির থেকে ফারহাদ চিৎকার করে বলল, এখানে কি হচ্ছে? আসিল যেন লাফ দিয়ে ওঠে, বুকে হাত দিয়ে নিজেকে শান্ত রাখতে চেষ্টা করে। এদিকে ফারিয়া তো হাত কসলাচ্ছে। তার দাদাই যে ভীষণ রেগে আছে তা বেশ বুঝতে পেরেছে। ফারিয়া কিছু বলার জন্য উদ্যোগী হতেই ফারহাদ হাত উঁচিয়ে থামিয়ে দেয়। এগিয়ে এসে আসিলের দিকে কোনা চোখে তাকিয়ে ফারিয়াকে রাগান্বিত স্বরে বলল, এই রুমে যে সে প্রবেশ করুক সেটা আমার পছন্দ নয়। তা তো তুই জানিস। আমার অনুমতি ছাড়া এই রুমে যেন আর কাউকে না দেখি। কাউকে না। কথাটি বলেই ফারহাদ হনহন করে বেরিয়ে গেল। এদিকে রাগে অপমানে আসিল কাঁপছে। কান্নাগুলি দলা পাকিয়ে গলায় আটকে যাচ্ছে। ফারহাদ যে সবগুলি কথা তাকেই উদ্দেশ্য করে বলেছে সেটা আসিল ভালো করেই বুঝতে পেরেছে। ফারিয়া আসিলের মনের অবস্থা বুঝতে পেরে আসিলের কাঁধে হাত রাখে অপরাধী কণ্ঠে বলে, আই এম সরি ভাবি, আমার জন্য না না ফারিয়া, আমার খারাপ লাগেনি, তুমি নিজেকে ব্লেম করো না প্লিজ। আমি রুমে যাই কেমন?
আসিল ধীর পায়ে রুমে প্রবেশ করে। তার তো একটু ইচ্ছে নেই রুমে ঢোকার, কিন্তু সে বাধ্য। আসিল দেখলো ড্রেস চেঞ্জ না করে ফারহাদ সোফায় বসে কিছু ফাইলে চোখ বুলাচ্ছে। ফারহাদের নজর হতে নিজেকে বাঁচাতে আসিল পা টিপে টিপে বেলকনির দিকে যেতেই ফারহাদের গলা শুনে থেমে যায়। কোথায় যাচ্ছ? আসিল পিছন ফিরে কড়া গলায় বলল, কেন, এখন বেলকনিতে যেতে গেলেও আপনার অনুমতি লাগবে বুঝি? আচ্ছা, তাহলে এটাও ঠিক করে যাবেন যে আমি কোন সময় নিঃশ্বাস নিতে পারবো আর কোন সময় নয়। খাওয়া, ঘুম, বাথরুম সব কিছু ঠিক করে দিয়েন। আমি কখন কি করতে পারবো, এই বাড়ির কোন কোন রুমে আমি প্রবেশ করতে পারবো আর কোন কোন রুমে পারবো না সেটাও একটা লিস্ট দেবেন। ফারহাদ তার ফাইলটা বন্ধ করে ঠোঁট কামড়ে বাঁকা হাসি দিয়ে সোফা ছেড়ে উঠে এগিয়ে আসে আসিলের দিকে। এতক্ষণ আসিলের বলা সব কথা সে ভালো করে শুনেছে, আর আসিলের এই সব কথা বলার কারণও সে বুঝেছে। ফারহাদ এগিয়ে গিয়ে আসিলের কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। আসিল ফারহাদের হাতের ওপর হাত দিয়ে নিজেকে ছাড়াতে চেষ্টা করল, কিন্তু পারল না। ফারহাদ আসিলের কোমর আরও শক্ত করে চেপে ধরে বলল, আমার টাইটা খুলে দাও। কেন? আপনি কি ছোট বাচ্চা যে নিজের কাজ নিজে করতে পারেন না? আর আমি কেন খুলতে যাব? যাকে তাকে দিয়ে এই সব কাজ করাতে নেই, জানেন না আপনি? যাকে তাকে তো বলিনি, বলেছি আমার মিসেসকে। নাও এবার টাইটা খুলে দাও। আসিল উপায় না পেয়ে চোখ মুখ শক্ত করে ফারহাদের টাই খুলে দিতে থাকে। আর ফারহাদ, সে তো ভাবলেশীনভাবে দাঁড়িয়ে আসিলকে দেখে যাচ্ছে। টাই খুলে আসিল সরে আসতে গেলেই ফারহাদ বাধা দিয়ে বলল, আহা, কোথায় যাচ্ছ? আমি যেতে বলেছি। আমার কোটটাও খুলে দাও কুইক। আসিল যেন এবার বিস্ফোরিত হয়ে যাবে যাবে তাল। বিরক্ত আর রাগ নিয়ে ফারহাদের কোট খুলে দিল। ফারহাদ এবার আসিলকে ঘুরিয়ে তার পিঠ নিজের প্রশস্ত বুকের সাথে চেপে ধরল। শাড়ি ভেদ করে নিজের হাত জড়িয়ে ধরল আসিলের উন্মুক্ত পেটে। মাথার উপর রাখা শাড়ির আঁচল ফেলে দিয়ে নিজের খাড়া নাক ঘষতে আরম্ভ করলো আসিলের ঘাড়ে পিঠে। আসিল চোখ খিচে বন্ধ করে নেয়, শক্ত করে ধরে নিজের শাড়ির আঁচল, ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। ঠোঁটের সাথে পুরো শরীর ক্ষীণ ধারায় কেঁপে চলছে। এরই মধ্যেই ফারহাদ একটা অধরের গভীর স্পর্শ দিয়ে আবার সেই জায়গায় দন্ত বসিয়ে দেয়। আসিলের কানে আলতো স্পর্শ করে নেশাময় মিনমিনে স্বরে বলে, একটা কথা ভালো করে মনে রেখো, তুমি আমার, পুরোটাই আমার আর শুধুমাত্র আমার। নিঃশ্বাস, খাওয়া, ঘুম সব তোমার নিয়ন্ত্রণেই চলবে, আর তুমি চলবে আমার নিয়ন্ত্রণে। আসিলকে এবার নিজের দিকে ঘুরিয়ে গোলাপি রাঙা অধরের ওপর নিজের আঙুল দ্বারা স্লাইড করতে করতে আবার বলে, আমি শাওয়ার নিয়ে আসলে আমার মাথা মুছে দেবে, আর সকালে আমার কফি, অফিস থেকে এলে আমার টাই কোট খুলে দেওয়া, আমার অনুমতি ছাড়া বাড়ি থেকে এক পাও বের করবে না। চলে যেতে গেলেই ফারহাদ কিছু একটা ভেবে আবার পিছনে ফিরে দাঁতে দাঁত চেপে বলল, আর আমার মা বাবা সম্পর্কিত কোনো কথা যেন দ্বিতীয়বার তোমার মুখে না শুনি, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। আর এই বাড়ির সমস্ত রুমে প্রবেশ করতে পারবে, কিন্তু স্টাডি রুমে প্রবেশ করার সাহস আর করো না, সেটা তোমার জন্য খুব একটা ভালো হবে না। ট্রাউজার আর টি শার্ট নিয়ে ফারহাদ ওয়াশরুমে ঢুকে যায়, আর আসিল নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে। ফারিয়া ল্যাপটপ নিয়ে বিছানায় উপর হয়ে শুয়ে দ্য লিটল মারমেইড ডিজনি কার্টুন দেখতে ব্যস্ত সে। এরই মধ্যে রিজওয়ান এসে ধরম করে চিত হয়ে শুয়ে পড়ল ফারিয়ার পাশে। ভয় পেয়ে ফারিয়া ফট করে পাশে তাকিয়ে দেখল রিজওয়ান সিলিংয়ের দিকে তাকিয়ে শুয়ে আছে। এইভাবে ভূতের মতো কেউ আসে নাকি, পাগল কোথাকার! রিজওয়ান এবার ফারিয়ার দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলল, হ্যাঁ আমি পাগল, শুধু তোমার জন্য। আহা, আইসে আমার মজনু। হ্যাঁ, আর তুমি আমার লাইলা। রেজওয়ান এবার ল্যাপটপের দিকে তাকিয়ে আবার ফারিয়ার দিকে ঝুঁকে মিটিমিটি হাসি দিয়ে বলল, এখনই বিয়ে দিলে যে বাচ্চার মা হয়ে যাবে, সে নাকি এখন বাচ্চাদের মতো কার্টুন দেখছে, ভাবা যায়? ফারিয়া কিছুটা লজ্জা পায়, ল্যাপটপ বন্ধ করে পা মুড়িয়ে বসে রেজওয়ানের বুকে হালকা ঘুষি মেরে বলে, আজকের দিন কেমন কাটলো আপনার? রেজওয়ান এক দীর্ঘশ্বাস ফেলে ফারিয়ার কোলে মাথা রেখে ফারিয়াকে খোঁচানোর জন্য বলে, তোমার হিটলার দাদাইয়ের সাথে থাকলে কেমন কাটতে পারে চিন্তা করো। নিজে তো চটাং করে বিয়ে করে নিল, কিন্তু নিজের বোনের বিয়ের কথা চিন্তা করছে না। আমি যে এখানে তড়পাচ্ছি তাতে কার কি? ফারিয়া তো রেগে যায়, রেজওয়ানের মাথা নিজের কোল থেকে তুলতে তুলতে বলে, যান উঠুন আমার কোল থেকে, বাজে লোক, আমার দাদাইকে হিটলার বলে, নিজে কি সাধু? উঠুন বলছি। রেজন এবার জোরে হেসে ওঠে, টুক করে ফারিয়ার গলায় একটা চুমু দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। ফারিয়া গালে হাত দিয়ে লাজুক হাসি ফুটিয়ে বলিয়ে দিয়ে নিজের মুখ ঢেকে নেয়। ডিনার টেবিলে সাবিনা আন্টি সবাইকে ডিনার সার্ভ করছে। ফারহাদ চুপচাপ খেয়ে যাচ্ছে। নানু মাঝে মধ্যে কথা বলছে সাবিনা আন্টির সাথে। রেজওয়ান আর ফারিয়া খাচ্ছে কম, আর চোখে চোখের ইশারায় হচ্ছে বেশি। আর আসিল অন্যমনস্ক হয়ে চামচ দিয়ে খাবারে আঁকিবুকি করছে। নানু আসিলের দিকে তাকিয়ে মাথায় হাত রেখে নরম গলায় বলে,
পরি, তুমি খাচ্ছ না কেন? কি হয়েছে বৌমা, রান্না ভালো হয়নি? সাবিনা আন্টি বলে। এরই মধ্যে ফারিয়াও বলে ওঠে, হ্যাঁ নানু, ভাবি আজ সারাদিন ভালো করে কিছুই খাইনি, দুপুরেও প্রায় না খেয়ে উঠে গেছিল। আমার শরীর ভালো না লাগায় আমি দুপুরে টেবিলে খাইনি, নিজের রুমে খেয়েছি। আর আমি যদি থাকতাম তাহলে না খেয়ে উঠতেই দিতাম না। কেন খাচ্ছ না পরি? এরকম করলে তো শরীর খারাপ করবে। প্রিন্স, দেখছো তুমি, তোমাকে আজ অফিস দিতে বারণ করেছিলাম। পরির সাথে একটু টাইম স্পেন্ড করলে হয়তো ওর মন একটু ভালো হতো, তাহলে খাবার খাওয়ার জন্য গাফিলতিও করতো না। ফারহাদ নানুর কথা শুনে আসিলের দিকে তাকিয়ে আবার নানুর দিকে তাকায়। ডিনার শেষে তার টিস্যু দিয়ে আঙুল মুছতে মুছতে বলে, সারাদিন হয়তো খিদে পায়নি তোমার পরীর, ক্ষুধার তাড়নায় যখন পেট জ্বলবে তখন আর কাউকে বলতে হবে না, সে এমনিই খাবে, নিজ ইচ্ছায়। তোমার পরীকে বলো প্লেটের খাবার শেষ করে উপরে আসতে, সারাদিন টাইম স্পেন্ড করিনি তাই এখন করব। কথাটি বলেই ফারহাদ ডাইনিং রুম ত্যাগ করে উপরে চলে যায়। আসিল ভাবলা ক্যান্তের মতো তাকিয়ে আছে। লোকটির প্রতি ভালোবাসা আর কাজ করে না, যা কাজ করে তা শুধুই বিরক্তি, অস্বস্তি, রাগ, তাচ্ছিল্যতা আর ঘৃণা। খাবার নষ্ট করা আসিলের স্বভাব নয়, তাই প্লেটের খাবারটুকু শেষ করে ধীরে সুস্থে, ফারাদের কথার বিপরীতে নানু, ফারিয়া বা রিজওয়ানের কারোরই কথা বলা ঠিক বলে মনে হয়নি। স্বামী স্ত্রীর মধ্যে রাগ অভিমান ভেবে তারাও চুপ ছিল। আসিল খাওয়া শেষ করে আমতা আমতা কণ্ঠে নানুকে বলে, ডিয়ার, আমি মানে আমার একটা কথা রাখবে প্লিজ? হুম পরি, বলো না। আসলে আজ যদি আমি তোমার কাছে ঘুমাই, এতে তোমার কোনো প্রবলেম আছে? নানু মুচকি হেসে দুষ্টু কণ্ঠে বলে, না আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার নাতিটার যে মনক্ষুণ্ণ হয়ে যাবে, বেচারা তোমার সাথে টাইম স্পেন্ড করবে বলে বসে আছে, আর তুমি কি না? অভিমান কি এর আলাদা থাকলে কমে? অভিমান তো বরের সোহাগ পেলে কমে। তাই উপরে যাও আর বরের আদর খাও। আসিল যেন এবার মাটির সাথে মিশে যাচ্ছে লজ্জায়। এরই মধ্যে ফারাদ উপর থেকে জোরে ডাক দেয়, অ্যাঞ্জেল, আমায় কি নিচে নামতে হবে? যাও অ্যাঞ্জেল যাও, তোমার ডেভিলের ডাক পড়েছে। বলেই ফারিয়া সহ নানুও মিটিমিটি হাসছে। আসিল দৌড়ে উপরে চলে গেল। মনে মনে ফারাদকে হাজারটা শুদ্ধ গালাগাল দিতে দিতে রুমে প্রবেশ করলো। ফারাদ বসে আছে সোফার সামনে, তার ল্যাপটপ দ্রুত গতিতে নিজে টাইপিং চালিয়ে যাচ্ছে সে। আর চোখে আসিলকে দেখে নিয়ে ল্যাপটপের দিকে তাকিয়ে বলে, ওয়ার্ড্রোবে তোমার সমস্ত প্রয়োজনীয় কাপড় আছে, দেখে নাও, আর শাড়ি চেঞ্জ করে কমফোর্টেবল কিছু পরে নাও। আসিল দ্রুত হেঁটে ওয়ার্ড্রোব খুলে দেখে অনেকগুলি শপিং ব্যাগ রাখা আছে। আসলে ফারহাদ অফিস থেকে আসার পথে শপিং করে বাড়িতে ফেরে, আর সাবিনা আন্টির হাতে শপিং ব্যাগ দিয়ে তার রুমে রাখার কথা বলে। আর সে যখন নিজের রুমের দিকে যাবে, ঠিক সেই সময় তার চোখ পড়ে স্টাডি রুমের দিকে। আসিল সবকটা শপিং ব্যাগ খুলে খুলে দেখে। লেডিস টি শার্ট, ট্রাউজার, নানান ডিজাইনের কুর্তি, প্লাজো, বিশপ স্লিপ গাউন, সাথে অনেকগুলি হিজাব। আসিল আরও একটা শপিং ব্যাগ খোলে, জামাটি বের করে নিজের চোখের সামনে তুলে ধরতেই তার চোখ আকারের তুলনায় বড় হয়ে যায়। ব্ল্যাক কালারের একটি ওয়ান পিস, যা হয়তো আসিলের হাঁটুর ওপর পর্যন্ত হবে। আসিল দুই চারটা শুকনো ঢোক গিলে তাড়াতাড়ি কাপড়টা আবার শপিং ব্যাগে ভরে রেখে দেয়। এমন ভান করে যেন সে কাপড়টা দেখেইনি। একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। এদিকে ফারহাদ আসিলের সমস্ত কাজ ফলো করে বাঁকা হাসে। আসিল ফ্রেশ হয়ে সোজা বেলকনিতে চলে যায়। সে কিছুতেই আজ ফারহাদের সাথে এক বিছানায় শোবে না। কাল সে নিজের সজ্ঞানে ছিল না, কিন্তু আজ সে নিজ ইচ্ছায় কিছুতেই যাবে না বিছানায়। দরকার পড়লে সে সারাত এখানেই কাটাবে। আশেপাশে ক্যাকটাস গাছের ছড়াছড়ি দেখে আসিলের মনক্ষুণ্ণ হয়। যেমন লোক তেমন তার চয়েস। রাত প্রায় 12টা 20। ফারহাদ লক্ষ্য করল আসিল সেই যে বেলকনিতে গিয়েছে, এখনো পর্যন্ত রুমেই আসলো না। ল্যাপটপ রেখে বেলকনিতে উঁকি দিয়ে দেখলো আসিল রেলিং ধরে দাঁড়িয়ে আছে। চোখে ঘুম থাকা সত্ত্বেও কোনো রকম চোখ মেলে রেখেছে। ফারহাদ বুঝলো আসিল তার সাথে একই বিছানায় ঘুমাবে না, তাই সে রুমে আসছে না। প্রথমে ফারহাদ ভাবলো আসিলকে জোর করে নিয়ে আসবে, কিন্তু পরক্ষণে তার মাথায় একটা মারাত্মক আইডিয়া এলো। কুটিল হাসি ফুটিয়ে রুমে থাকা বিশাল আকারের টিভিতে দ্য আনহলি নামক ভূতের মুভি চালিয়ে নিজে চুপচাপ বিছানায় শুয়ে পড়ল। এবার আসিল কেন তার ঘাড়ও রুমে আসতে বাধ্য। আসিল রুম থেকে অদ্ভুত কিছু আওয়াজ পেয়ে চমকে রুমের ভেতরে তাকাতেই তার শরীর শিউরে ওঠে। ভয়ে তার শরীর কাঁপছে, এই শীতের মধ্যেও কপাল ঘামছে তার। ভূতের মুভিতে আসিলের ফোবিয়া আছে, তাও মারাত্মক রকম। আসিল এবার আশেপাশে তাকিয়ে দেখলো চারিদিকে অন্ধকার, সাথে ঝিঝি পোকার আওয়াজ। আসিল আর থাকতে না পেরে দৌড়ে রুমে এসে একদম ফারহাদের গা ঘেঁষে দুই হাত দিয়ে মুখ ঢেকে শুয়ে পড়ল। টিভি এখনো চলছে। আসিল কাঁপা কাঁপা কণ্ঠে বলল, টিভি টিভি বন্ধ করুন, প্লিজ বন্ধ করুন তাড়াতাড়ি, আমার ভয় করছে ভীষণ।
আসিলের কথায় ফারাদ চওড়া হাসলো, উঠে গিয়ে টিভি অফ করে দেয়। সাথে বেলকনির থাই গ্লাস লাগিয়ে পর্দা টেনে দিয়ে নিঃশব্দে আবার আসিলের পাশে শুয়ে পড়ল। আসিল এখনো মুখে হাত দিয়ে বিড়বিড় করে টিভি বন্ধ করার কথা বলছে। ফারাদ আসিলের টি শার্ট ভেদ করে পেট জড়িয়ে ধরে। আসিল চমকে উঠে চিল্লানি দিতে গেলেই ফারাদ ঠোঁটে শক্ত করে একটা চুমু খেয়ে তাকে চুপ করিয়ে দেয়। আসিলের গলায় মুখ গুজে দিয়ে গম্ভীর স্বরে বলে, আমার থেকে দূরে যাওয়ার কথা কোনোদিনও নিজের মাথায়তেও আনবে না। যদি কোনোদিন আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করো তো সেদিন তোমার সাথে কি হবে তা আমি নিজেও জানি না। গলা থেকে মুখ তুলে আসিলকে জড়িয়ে ধরে নিজের সাথে আসিল বিড়ালছানার মতো ফারাদের প্রশস্ত বুকের উপর নেতিয়ে পড়ে থাকে। কেউ ঠিকই বলেছিল, একটা নারীর জন্য সবথেকে অস্বস্তির বিষয় কোনো পুরুষের সাথে প্রথমবার এক বিছানায় রাত কাটানো বিবাহিত জীবনে। পরদিন সকাল প্রায় 8:45 বাজে। অস্বস্তি বিরক্তি মুখ নিয়ে আসিল টাওয়াল দিয়ে ফারাদের ভিজে চুল মুছে দিচ্ছে। ফারাদ বিছানায় বসে আছে। সে বেশ উপভোগ করছে আসিলের বিরক্তিকর চেহারা। আসিলকে আরও অস্বস্তির মধ্যে ফেলার জন্য আসিলকে টেনে নিজের মুখ গুজে দেয় তার পেটে। ফারাদের গরম নিঃশ্বাস গিয়ে ঠেকছে আসিলের উন্মুক্ত পেটে। আসিল এবার দ্রুত গতিতে হাত চালিয়ে ফারাদের চুল মুছে দিয়ে খানিকটা জোরেই বলল, হয়ে গেছে, এবার ছাড়ো না মাই। ফারাদ আসিলকে ছেড়ে উঠে দাঁড়ায়। আজ আসিল একটা গোল চুড়িদার পরেছে, সাথে ম্যাচিং প্লাজো আর হিজাব, বেশ মোহনীয় লাগছে তার অ্যাঞ্জেলকে। ফারাদ ফোন পকেটে ঢুকিয়ে আসিলের হাত ধরে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে। সিঁড়ির মাঝামাঝি এসেই আসিলের চোখ যায় দরজার দিকে। থমকে যায় তার চোখ, অবাকের সাথে বেশ খুশিও হয়। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ঝাড়া দিয়ে ফারাদের হাত সরিয়ে দিয়ে দৌড় দেয় দরজার দিকে।